আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর যেহেতু আমাদের সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, পরীক্ষার আগে আমাদের সবারই একটা কমন সমস্যা। সারা বছর হয়তো ফাঁকিবাজি করে ফেলি, এরপর হচ্ছে পরীক্ষার আগে আমাদের সাজেশন দরকার হয়, কিংবা যদি ফাঁকিবাজি নাও করো, অ্যাটলিস্ট সাজেশন ভিডিওগুলো এই কারণে দরকার যে আমরা আসলে পরীক্ষায় কিভাবে অ্যান্সার করব, পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, এই আইডিয়াগুলো পাওয়ার জন্য। এসএস ফিউচার স্কুল থেকে তোমরা সবাই জানো ভাইয়া যে হাফ ইয়ারলি পরীক্ষা যে শুরু হবে তার জন্য প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও দেওয়া হচ্ছে। তেমনি আজকে আমরা হাফ ইয়ারলি সাজেশন ক্লাস করব বিজিএস এর। ঠিক আছে, আমি তোমাদের হিমেল ভাইয়া, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করি, এতটুকুই আমার পরিচয়। সাজেশন ক্লাস এমনিতে হয়তো গতানুগতিক ক্লাসের থেকে একটু লম্বা হতে পারে, টায়ার্ড লাগতে পারে, অথবা অনেক তথ্য, অনেক এমসিকিউ সিকিউ যেহেতু, তাই আমরা বেশি দেরি না করে শুরু করে দিব। ঠিক আছে, ফার্স্টে একটু ওভারভিউ করি আমরা। আমাদের 5টা চ্যাপ্টার একাডেমিক প্রোগ্রামে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে সেই চ্যাপ্টারগুলোকে কনসিডার করা হয়েছে। 5টা চ্যাপ্টার ফার্স্ট বইয়ের। প্রথম চ্যাপ্টার বাংলাদেশের মুক্তি সংগ্রাম, যেখানে আমরা পড়ার মতো জায়গা দেখি রাষ্ট্রভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট, 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য, গণ আন্দোলন। এইখানে যে 6টা দেওয়া, এই 6টার থেকেই আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, এবং এই 6টা থেকেই আমরা দেখবো যে আমাদের ম্যাক্সিমাম এমসিকিউ আসছে। কারণ খেয়াল করো ভাইয়া, এই রাষ্ট্রভাষা আন্দোলনের বড় একটা কনটেক্সট আছে না, সেই 47 থেকে শুরু হওয়ার পরে 52তে রাষ্ট্রভাষা আন্দোলন কিভাবে হলো, কত কত ইভেন্ট হলো। এরপর আবার যুক্তফ্রন্ট নির্বাচন যে হয় 1954-তে, সেই যুক্তফ্রন্ট নির্বাচনে কয়টা রাজনৈতিক দল ছিল? 5টা রাজনৈতিক দল মিলে হয়েছিল যুক্তফ্রন্ট। সেই যে 5টা রাজনৈতিক দল, তারা পরবর্তীতে নির্বাচনে জয়লাভ করে, জয়লাভ করার পরে কতদিন ক্ষমতায় ছিল, তারা কতটুকু ভোট পায়, কি কারণে তারা জয়লাভ করেছিল, যুক্তফ্রন্টের মূল প্রতিদ্বন্দ্বী কম্পিটিশন হয়েছিল মুসলিম লীগের সাথে, মুসলিম লীগ কেন হেরে যায়, যুক্তফ্রন্ট কেন জিতে যায়, যুক্তফ্রন্টের 21 দফা ছিল, এই 21 দফার মধ্যে কিছু দফা বই এক্সপ্লেন করা আছে, সেই দফাগুলো কি কি, এরকম অনেক ডিটেলিং আছে, তাই না? খেয়াল না করলে কিন্তু কিছুই মনে রাখা সম্ভব না। 6 দফা, 6 দফার 6টি দফা কি কি, এই 6টি দফাতে আসলে কি কি বলা হচ্ছে, এই 6 দফার কাজ কি হয়েছিল? 1966-তে 6 দফা দেওয়া হয়, এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, তাই না? 69-এর গণ অভ্যুত্থান, এটার কনটেক্সট কি ছিল, কোথা থেকে শুরু হয়, 69-এর গণ অভ্যুত্থানে আমরা কি দেখতে পাই, এরপর ফাইনালি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য। বৈষম্যের অনেকগুলো খাত ছিল, চাকরি ক্ষেত্রে ছিল, শিল্প ক্ষেত্রে ছিল, শিক্ষা ক্ষেত্রে ছিল, সাংস্কৃতিক ক্ষেত্রে ছিল। এই বৈষম্যের খাতগুলো আমাদের সৃজনশীলে আসার খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। সো এটা ভুল করা যাবে না, ফাঁকি মারা যাবে না। গণ আন্দোলন, গণ আন্দোলনে আমরা 90-এর গণ অভ্যুত্থান দেখি, যেখানে স্বৈরাচারী এরশাদকে হটানো হয়েছে, এবং রিসেন্ট আমরা 24-এর অভ্যুত্থান দেখি, যেখানে আমরা স্বৈরাচারী যে শেখ হাসিনা সরকার ছিল তাকে সরানো হয়েছে, তাই না? এখন ফার্স্ট চ্যাপ্টার তো গেল, সেকেন্ড চ্যাপ্টার সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের আমরা মেইনলি 3টা পার্ট দেখি, খুবই ইজি। গ্রাম ও শহরের সংস্কৃতি কি, সংস্কৃতির ব্যাখ্যাটা কেমন, তাদের সাংস্কৃতিক চর্চাটা কেমন, যেটা কমনলি আমরা ক্লাস 6-এ আগের ক্লাসেও দেখে এসেছি। লোক সংস্কৃতি, লোক সংস্কৃতি এখানে একটু এডিশন আনে, যে লোক সংস্কৃতিতে ধরো হলুদ পোড়া, ঝাড়ফুঁক, কবিরাজের কাছে যাওয়া, এই জিনিসগুলো কি ভূমিকা রাখে, বা ভূত, এই জিনিসগুলো কি ভূমিকা রাখে। আর নৃগোষ্ঠীদের সংস্কৃতি, যে তারা কোন ধরনের সংস্কৃতি লালন করে বা চর্চা করে, তারা কি কি উৎসব পালন করে, কিরকম খাবার খায়, পোশাক পরে, এইসব। ওকে, থার্ড চ্যাপ্টার পরিবারের শিশুর বেড়ে ওঠা, মানে তোমরা শিশু, তোমাদের বেড়ে ওঠা। থার্ড চ্যাপ্টার থেকে আমরা গ্রাম আর শহরে, গ্রাম ও শহরের আলাদা আলাদা পরিবারের কাঠামো, আলাদা আলাদা পরিবারের কাঠামো, শিশুদের বেড়ে ওঠা, এই জিনিসগুলো ডিটেলে আলোচনা করি। আর সামাজিকীকরণে, শিশুর সামাজিকীকরণ হচ্ছে শিশুর বেড়ে ওঠার একটা প্রসেস, একটা প্রসিডিওর। এই সামাজিকীকরণটা দেখতে কেমন, সামাজিকীকরণের কী কী উপাদান থাকে, কী কী বৈশিষ্ট্য হয়, সেটা আমরা দেখি। বাংলাদেশের অর্থনীতি, এখানে আমরা গ্রাম ও শহরের অর্থনীতি কেমন, যেটা বেসিক আমরা ক্লাস 6-এও দেখেছি, এখানে আমরা একটু এক্সপ্লেন আর একটু বর্ণনামূলকভাবে দেখি। বাংলাদেশের শিল্প, শিল্প খাতগুলো কি কি, কিভাবে ফাংশন করে, এই শিল্পের মধ্যে আসলে খাত না, রাদার বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প আর কুটির শিল্প, এই চারটাকে আনা হয়েছে। আমদানি আর রপ্তানি খাত কেমন বাংলাদেশের, আর কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ,
যেটা অনেকে হয়তো জানো প্রসেসড ফুড নামে। প্রসেস ফুডের বিজনেস সেক্টরটা কেমন বা এখানে কিভাবে আসলে মাল পানি কামানো যেতে পারে। 5 নাম্বার চ্যাপ্টার হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিক, যেটা আমরা সেম নামে ক্লাস 6-এও পড়েছি। 6-এ হয়তো পড়াটা একটু সহজ ছিল, এখানে আমাদেরকে, অথবা 6-এ হয়তো কঠিন ছিল, এখন হয়তো ইজি, হোয়াট এভার। বাংলাদেশের নাগরিকে এখানে আমাদেরকে বেশি কিছু পড়তে হয় না। আমাদেরকে সুনাগরিক হওয়ার জন্য যে 3টা গুণ বলা আছে না বইয়ে, আত্মসংযম, বিবেক, তাই না, আত্মসংযম, বিবেক, বিচার আর বুদ্ধিমত্তা, এই 3টা জিনিস কিভাবে কাজ করে গুণ হিসাবে। সুনাগরিক হওয়ার ক্ষেত্রে বাধা, বা এটা আরেকটা নাম বইয়ে যেটা দেওয়া সেটাই লিখি, প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা মানে হচ্ছে বাধা। সুনাগরিক হওয়ার ক্ষেত্রে কি কি বাধা আমরা আমাদের দেশে দেখি, কোন কোন কারণ, ওই যে নির্লিপ্ততা, দলীয় গোষ্ঠীতান্ত্রিক মনোভাব, এরকম অনেক কিছু দেওয়া আছে না, সেটা আমরা পড়বো। আর লাস্টে হচ্ছে দায়িত্ব, যে একজন নাগরিকের আসলে একটি দেশে কি কি দায়িত্ব পালন করতে হয়। খুব বেশি কিছু না ভাইয়া, খুবই ইজি কনসেপ্ট, খুবই ইজি পড়া, চ্যাপ্টারগুলো খুব বড়ও না, সো একটু খেয়াল করলে আমরা খুব ইজিলি পড়ে ফেলতে পারবো। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে প্রথম যে অধ্যায় আমাদের, সেখান থেকে 6 দফা আর 11 দফা। 11 দফা কাদের ছিল একটু চিন্তা করো তো, 11 দফা কাদের ছিল? 11 দফা ছিল ছাত্রদের, তাই না? 11 দফা ছিল ছাত্রদের, 6 দফা ছিল রাজনৈতিক। 11 দফার কি কি দাবি ছিল এটা খেয়াল করি। প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও সংসদীয় গণতন্ত্র আনা, কারণ তখন পাকিস্তান শাসনামলে আমরা আর্মির শাসন দেখেছি। কৃষকের খাজনা ও করের হার হ্রাস, কৃষকদের যে অনেক বেশি ট্যাক্স দিতে হয় সেটা কমাতে হবে। পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, সকল রাজবন্দীদের মুক্তি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার, কারণ তখন অলরেডি আগরতলা মামলার একটা কনটেক্সট চলছে, আর বৃহৎ শিল্পের জাতীয়করণ। ঠিক আছে। 69-এর গণ অভ্যুত্থান ছিল আইয়ুব খানের শাসনামলের সবচেয়ে শক্তিশালী আন্দোলন, যা আইয়ুব খানের পতনের লক্ষ্যে হয়েছিল। 69-এর গণ অভ্যুত্থানের টার্গেট কি ছিল? আইয়ুব খানের পতন। এরপরে কিন্তু রিয়েলি আসলে হয় যে আইয়ুব খান কিন্তু আসলেই পদত্যাগ করে, তারপরে ইয়াহিয়া খান আসে। ঠিক আছে। 1969 সালের জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। শুরুতে ছাত্ররা এই আন্দোলন শুরু করলেও পরবর্তীতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা গণ আন্দোলনের রূপ নেয়। মূলত 6 দফা, 11 দফা, আগরতলা মামলার সমন্বিত রূপই হলো 69-এর গণ অভ্যুত্থান। 6 দফা, 11 দফা আর আগরতলা মামলার একটা ওভারঅল রূপই হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। ঠিক আছে। 1969-এর 20 জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র, হিস্ট্রি বিভাগের স্টুডেন্ট আসাদুজ্জামান আসাদ শহীদ হয়। তাকে নিয়ে কিন্তু একটা লেখা আছে শামসুর রহমানের সম্ভবত, যে আসাদের লাল শার্ট, ঠিক আছে, তার শার্ট যে রক্তে ভিজে গিয়েছিল গুলি খাওয়ার পরে, সেটা নিয়ে লেখা। 1969-এর 15 ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি ছিল সার্জেন্ট জহুরুল হক, যার নামে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলও আছে, সার্জেন্ট জহুরুল হক হল। জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে সে তখন বন্দী ছিল, ওই যে রাজবন্দী, তখন তাকে গুলি করে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। বিক্ষোভের আগুন সারা দেশে ছড়িয়ে পড়লে সামরিক সরকার 1969 সালের 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। কবে সামরিক সরকার, মানে ওই যে আর্মি সরকার, আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত, মানে কোনো শর্ত নাই, শর্ত ছাড়া মুক্তি দেয় কবে? 1969-এর 22 ফেব্রুয়ারি। এটা মনে রাখাই, তারিখটা মনে রাখা ভাই ভেরি ইজি, কারণ 21 ফেব্রুয়ারির পরের দিনই 22 ফেব্রুয়ারি। সো এইভাবে আসলে অনেক কিছু ক্লোজ রিলেভেন্সি মানে হয়তো অনেক কিছুর সাথে মিলে যায়। কথার কথা, ধরো তোমার জন্মদিন ধরো 24শে মার্চ, তো পরের দিন 25শে মার্চ কালো রাত, তো এটা তো তোমার মনে রাখা খুব ইজি, তাই না? সো এরকম অনেক রিলেভেন্সি সাল তারিখ মনে রাখার ক্ষেত্রে আমরা অনেক আশেপাশের ইভেন্ট, নিজের পার্সোনাল লাইফের ইভেন্ট থেকে কিন্তু বের করে ফেলতে পারি। 25শে মার্চ 1969 সালে জেনারেল আইয়ুব খান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে। এইখানেও খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যে আইয়ুব খান 1969-এর 25শে মার্চ ইয়াহিয়া খানকে ক্ষমতা দেয় এবং পদত্যাগ করে। তার সেম 2 বছর পর 1971-এর 25শে মার্চ এই ইয়াহিয়া খান সে
আমরা দেখি যে কালো রাত্রি 25শে মার্চের গণহত্যা চালায়। 1970-এর সাধারণ নির্বাচন হয়, যেটা লাস্টের দিকে হয়। 70-এর নির্বাচনের 7ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আমরা দেখি আসন ছিল 313টা, পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টা, পশ্চিম পাকিস্তানের জন্য ছিল বাকিগুলো। জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পায় 167টা আসন, মানে মাত্র 2টা লুজ করছে। আর পাকিস্তান পিপলস পার্টি লাভ করে 88টি আসন। জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পায় 167 আসন, পাকিস্তান পিপলস পার্টি লাভ করে 88টি আসন। ঠিক আছে। 1970-এর 17ই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় 298টি এবং বাকি আসন পায় অন্যান্য প্রার্থী এবং স্বতন্ত্র দলগুলো। রাজনৈতিক বৈষম্য এই যে বিভিন্নভাবে দেওয়া, যে বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে রাজধানী করা হয়েছিল। গভর্নর, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার এই সদস্যগুলো পশ্চিম পাকিস্তান থেকে হতো। কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 95 জন। আইয়ুব খানের আমলে 1958 থেকে 69 62 জন মন্ত্রীর মধ্যে 22 জন বাঙালি অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে উৎখাত করে। 1958-তে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়। সামরিক শাসন জারি করা হয় কবে ভাইয়া? 1958-তে। আর 1954 সালে যে যুক্তফ্রন্ট সরকার নির্বাচিত হয়েছিল তাদেরকে 2 মাস, তারা মনে হয় 2 মাস ক্ষমতা ছিল, এরপর তাদেরকে বাতিল করে দেওয়া হয়। ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধু সহ 35 জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা করেছিল সরকার। মোট কতজনের বিরুদ্ধে আগরতলা মামলা করা হয়? 35 জনের বিরুদ্ধে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়ী না হওয়া সত্ত্বেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি, জয়ী হওয়া সত্ত্বেও আর কি। আচ্ছা, প্রশাসনিক বৈষম্য কেমন ছিল? চাকরির ক্ষেত্রে পদ পেত না বা প্রমোশন হতো না। আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে বাঙালিদেরকে নেওয়া হতো না। প্রথম শ্রেণীর পদে মাত্র 23% বাঙালি অফিসার ছিল। কেন্দ্রীয় ব্যাংক, রেলওয়ে কর্পোরেশন সহ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালিদের নিয়োগে একইভাবে সেম ভাবে বৈষম্য করা হতো। সামরিক ক্ষেত্রে বৈষম্যটা দেখতে কেমন ছিল ভাইয়া? সামরিক ক্ষেত্রে দেখা যেত পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 3টে সদর দপ্তর ও সমরাস্ত্র, সমরাস্ত্র মানে হচ্ছে যুদ্ধের অস্ত্র, সমর মানে যুদ্ধ, যুদ্ধের অস্ত্রের কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। আর এখানেও সামরিক বাহিনীর অফিসার মাত্র 5% এবং সেনাবাহিনীতে মাত্র 4% ছিল বাঙালি। পদোন্নতি মানে প্রমোশনের ক্ষেত্রেও বাঙালিদের সাথে বৈষম্য করা হতো। সামরিক বাহিনীর জন্য বাজেটের শতকরা 60%, এই যে প্রতি বছর যে বাজেট দেওয়া হয় যে একটি দেশের কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তার 60% ছিল সামরিক খাতে, যেখানে তার বেশিরভাগই যেত পশ্চিম পাকিস্তানের কাছে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে ধরা পড়ে, যেখানে সীমান্তে দেখা যায় যে অনেকেই আক্রমণের শিকার হয়। তাই আওয়ামী লীগ 6 দফা দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্ব পায়। অর্থনৈতিক বৈষম্য তো বোঝাই যায় যে বিভিন্ন বাণিজ্যিকভাবে তারা লাভ পেত না। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা যে আয় করতো সেটা আবার দেওয়া হতো পশ্চিম পাকিস্তানের কাছে। বৈদেশিক সাহায্য বা সহায়তা যা আসতো সেটার বেশিরভাগ নিত পশ্চিম পাকিস্তান, কিন্তু ঋণের বোঝা চাপানো হতো বাঙালিদের উপর, পূর্ব পাকিস্তানের উপর। উন্নয়নের জন্য আমদানির প্রায় 31% পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল, তাই এখানে তেমন উন্নয়ন হয় নাই। আবার অনেক সম্পদ, পূর্ব পাকিস্তানের অনেক সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করে নেওয়া হতো। রপ্তানি আয়ের $2000 মিলিয়ন পাচার হয়েছিল। বাংলা সংস্কৃতিকে দমন করার জন্য চলচ্চিত্র, নাটক, সাহিত্য এবং গণমাধ্যম কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এরপর আচ্ছা, এই যে বৈষম্যটা এটা খুব সুন্দরভাবে একটা প্রতীকী পোস্টার দিয়ে বোঝানো হয়েছিল যে এই গরুটা এটা কিসের ম্যাপ? এই ম্যাপটা তো বাংলাদেশে, যে গরুটা ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, কিন্তু এই দুধটা দুয়ে নিয়ে চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তান। তার মানে এই যে ঋণের বোঝা সেটা চাপানো হতো পূর্ব পাকিস্তানের উপর, কিন্তু লাভ করতে আসলে পশ্চিম পাকিস্তান। বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, বাঙালিরা কখনোই মুখ বুঝে অন্যায় সহ্য করে নাই। এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া আমরা দেখি ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, একই সাথে আবার আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে যে আইয়ুব বিরোধী আন্দোলন হয়েছিল এসবের মাধ্যমে। এছাড়া 60-এর দশকে দেখা যায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আন্দোলন, 66-র 6 দফা, জনগণের আন্দোলনের চাপে আইয়ুব খানের পদত্যাগ, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ, এই প্রত্যেকটা জিনিস এখানে কানেক্টেড ছিল। 71-এর 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি বাহিনীর হত্যাযোগ্যের সংবাদ পুলিশ লাইন্স বেস থেকে ছড়িয়ে দেওয়া হয়।
সেদিনই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। 1971-এর 26 মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 27 মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। ওকে, ফাইনালি, তাই না? আমরা এতক্ষণ ধরে ভাইয়া আসলে বইটা ওভারঅল গো থ্রু করলাম। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারটায় দেখো 1 নাম্বার চ্যাপ্টারে গো থ্রু করছি এই রিজনই যে 2, 3, 4, 5 এই চ্যাপ্টারগুলোর তুলনায় 1 নাম্বার চ্যাপ্টার পুরোপুরি হিস্ট্রি বেসড, অনেক কিছু আমরা হয়তো বা ভুলে যেতেও পারি। সো একবার গো থ্রু করলে এমসিকিউর সাথে কানেক্ট করা, এমসিকিউ অ্যান্সার করা কিংবা পুরো বইটা ফলো আপ করাটা ইজিয়ার হয়। এখন আমরা এমসিকিউ দেখবো, ঠিক আছে? আর এমসিকিউ দেখলে, এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু ভাইয়া মাথার ভিতরে পুরো বইটা একবার অটোমেটিক রিডিং পড়া হয়ে যায়। হ্যাঁ, যে তুমি ভাববা এটা হয়েছে, এটা হয়েছে, এরপরে এটা হয়েছে, এটা হয়েছে, তোমার মাথার ভিতরে দেখবা যে পুরো বইটা ফ্ল্যাশব্যাক মারতেছে। আচ্ছা, পাকিস্তান গণপরিষদের কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করে? খুবই ইজি, সি ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষার দাবিতে পূর্ব পাকিস্তানে ধর্মঘট ডাকা হয় কবে? এটার অ্যান্সার 1948-এর 11ই মার্চ। এই যে দেখো, এখানে মজাটা হচ্ছে 1947-এর 11ই মার্চ, 1948-এর 11ই মার্চ একই রকম লাগে না? খালি সাদা রানের ডিফারেন্স। যারা খেয়াল করবে না তারা কিন্তু খুব সহজে ভুল করে ফেলবা, ঠিক আছে? খেয়াল করতে হবে। এখানে আবার একটা ট্রিক্সও আছে যে 47-এর 11ই মার্চ পর্যন্ত ভারত আর পাকিস্তান দুইটা দেশ হয়ও নাই। তো তখন আসলে পূর্ব পাকিস্তানের ধর্মঘট ডাকা এটা পসিবল না, তাও ভাষার দাবিতে। তাই এটার অ্যান্সার 1948-এর 11ই মার্চ। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় ইউনেস্কো। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? প্রথম গভর্নর জেনারেল হয় মোহাম্মদ আলী জিন্নাহ। প্রথম শহীদ মিনার কত তারিখে নির্মিত হয়? প্রথম শহীদ মিনার নির্মিত করা হয় 23 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি কিন্তু আন্দোলনই হয়েছে, এর 2 দিন পর, মানে 23 ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার ঢাকা মেডিকেলের ওখানে নির্মাণ করা হয়। প্রতীকী। কখন বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে? বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে ভাষা আন্দোলনেরও 4 বছর পর 56 সালে। দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা কে ছিলেন? দ্বিজাতি তত্ত্ব মোহাম্মদ আলী জিন্নাহ। বৈদেশিক মুদ্রার কত ভাগ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল? মাত্র 21%। বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ঘটে কিসের মাধ্যমে? বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ঘটে এই যে 6 দফা ভাষার প্রশ্নে যে ঐক্যবদ্ধ হয়েছিল 52 সালের প্রথম, সেটার মাধ্যমে। 69-এর গণ অভ্যুত্থানে নিহত ছাত্রনেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিল। পাকিস্তানের ইতিহাসে সর্বপ্রথম কখন সামরিক আইন জারি করা হয়? ফান ফ্যাক্ট, অ্যান্সার তো 1958, আমরা তো জানি। অ্যান্সার না হয় 1958, এখন 7 অক্টোবর হবে না 7 মার্চ হবে, এটাই হচ্ছে কনফিউজিং। সো এই কারণে ভাইয়া বই পড়তে হবে। বই না পড়লে বা বই যেখানে হিস্ট্রিক্যাল এভিডেন্স তথ্য দেওয়া আছে ঠিক মতো না পড়লে এই যে মাথা চুলকাতে হবে। হ্যাঁ, ওই যে একটা মিম আছে না, মিমের মতো বলতে হবে কেয়া লিখু, এরকম কনফিউজ হয়ে যেতে হবে। এটার অ্যান্সার হবে বি 1958 7 অক্টোবর। 66-র কত তারিখে লাহোরে বিরোধী দলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়? এটা হবে 5ই ফেব্রুয়ারি। পাকিস্তান আমলে কোন উৎসবটি নিষিদ্ধ করা হয়, উদযাপন নিষিদ্ধ করা হয়? বাংলা নববর্ষ। ভাষা আন্দোলন কখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে? একদম 1999 সালে। এটা মনে রাখা খুবই ইজি, 3টা 9 লাস্টে। 21শে ফেব্রুয়ারিতে 144 ধারা জারি করা হয়েছিল কেন? যাতে ভাষা আন্দোলন দমন করা যায়। 21শে ফেব্রুয়ারিতে মিছিলে কারা নেতৃত্ব দিয়েছিল? মিছিলে কারা নেতৃত্ব দিয়েছিল ভাইয়া? 21শে ফেব্রুয়ারির মিছিলে দেখা গিয়েছিল যে আব্দুল মতিন আর গাজীউল হক। সরি, এই যে দেখছো আমারই কনফিউজিং লেগে গেছে এখানে একটা ব্যাপার। এখানে যারা, তারা তো ভাষা আন্দোলনের শহীদ, মারা গিয়েছেন, তাই না? কিন্তু আব্দুল মতিন আর গাজীউল হক এই দুইজন ব্যক্তি এই মিছিলের লিড দেয় বা নেতৃত্ব দেয়। 6 দফা দাবি ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি, বাঙালির সকল অধিকার আদায়ের দাবি, পূর্ব পাকিস্তানের সরকারের পদত্যাগের দাবি। এটার অ্যান্সার হবে 1 আর 2। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতো, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, নিষিদ্ধ লোকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে, আর পূর্ব পাকিস্তানকে অনিরাপদ রেখে। 3টাই হবে অ্যান্সার। এই ব্যাপক বৈষম্য 3 ক্ষেত্রেই ছিল, 3টাই হবে অ্যান্সার। 1966-র 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন হয়। সেখানে একজন অবিসংবাদিত নেতা পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য একটি কর্মসূচি ঘোষণা করেন। কোন কর্মসূচি এটা? এটা হচ্ছে ভাইয়া 6 দফা কর্মসূচি।
এই কর্মসূচি দেখে শাসক গোষ্ঠী শঙ্কিত হয় কি কারণে? বৈদেশিক মুদ্রার ভাগ কমে যাবে, এটা ট্রু। যদি 6 দফা একটু চিন্তা করো যে এখানে বাঙালিদের জন্য বা পূর্ব পাকিস্তানের যে বরাদ্দ সেটাই তাদের দিতে বলা হয়েছে, সো এরকম যদি দেয়, বেশি কন্ট্রিবিউট করছে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানে বেশি বৈদেশিক মুদ্রা পাবে, তার মানে পশ্চিম পাকিস্তান যে বৈদেশিক মুদ্রা পেত সেটা কিন্তু কমে যাবে, পূর্ব পাকিস্তানের শোষণও বন্ধ হয়ে যাবে, আর পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ারও আশঙ্কা থাকে। অ্যান্সার হবে এখানে 3টে। তৎকালীন মানে তখনকার সময়ে পূর্ব পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের পূর্ব পাকিস্তানের শুধু পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অপশন ছিল পূর্ব পাকিস্তানের হচ্ছে পাট। ওকে, বহরমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যান স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অধিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ দেখায়। তিনি তার কাছে 2-1 ছাড়া কাউকে সুবিধা দিত না। সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, চেয়ারম্যান পেশি শক্তি প্রদর্শন করে রক্তপাত ঘটিয়েও আন্দোলন স্তীমিত করা মানে বন্ধ করা, অফ করে দেওয়া, সেটা পারে নাই। জনগণের ঐক্য, সংগ্রামী চেতনা, আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হয়। 58 সালে তদানীন্তন বা তৎকালীন মানে তখনকার পাকিস্তানের সামরিক আইন কে জারি করে? 54 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ, এই যে দেখছো মুসলিম লীগ কেন পরাজিত হয় 54 সালের প্রাদেশিক নির্বাচনে, এইটা মাথায় রাখতে হবে ভাইয়া। জাতীয় পরিষদের নির্বাচন, প্রাদেশিক পরিষদের নির্বাচন কিন্তু আলাদা। পাকিস্তানের হিস্ট্রিতে প্রথম জাতীয় নির্বাচন হয় একটাই 1970 সালে, আর প্রাদেশিক পরিষদের নির্বাচন মানে হচ্ছে প্রদেশ। পূর্ব পাকিস্তান তো পাকিস্তানের একটা প্রদেশ ছিল, সো এই প্রদেশের জন্য প্রাদেশিক নির্বাচন দেওয়া হয়, এবং এই প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ হেরে যায়, যুক্তফ্রন্ট জয়লাভ করে। যুক্তফ্রন্ট জয়লাভ কেন করেছিল প্রাদেশিক নির্বাচনে? মুসলিম লীগ কেন পরাজিত হয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। বহরমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? আর বহরমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি। আচ্ছা, জারি করে ইস্কান্দার মির্জা। 54 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ পরাজিত হয় দুর্বলতা ও দুঃশাসন। কারণ অলরেডি কিন্তু মুসলিম লীগ 52 সালের ভাষা আন্দোলনে কি ভূমিকা রেখেছে মানুষজন কিন্তু দেখে এসেছে, তো এই কারণে মুসলিম লীগ কোনো সমর্থন পায় না। বহরমপুরের মানুষের আন্দোলনের সাথে আমরা মিল পাই কিসের? 69 যে গণ অভ্যুত্থান ছিল তার একটা মিল পাই। আর একদম লাস্টে চেয়ারম্যানের প্রতিচ্ছবি কার মতো? আইয়ুব খানের মতো। কারণ আইয়ুব খানও কিন্তু 69 যে গণ অভ্যুত্থান হয় সেখানে সে নানা ধরনের দমন পীড়ন চালায়, এবং একদম শেষে 1969 25শে মার্চ সে পদত্যাগ করে। আচ্ছা, আরেকটু সৃজনশীল ঘটনা একে, দেশে বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল, কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে। 52 ভাষা আন্দোলনের কনটেক্সট। দাদা তার নাতি তৌহিদুলকে বলে তার বাবা আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন, তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা ট্রান্সফার করতে কালক্ষেপণ করা মানে দেরি করা, ডিলে করা। কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা হয়? বঙ্গবন্ধু সহ 35 জনের বিরুদ্ধে। 6 দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন? কারণ 6 দফায় বাংলার মানুষের যে দাবিগুলো এটা ইনশর্ট লিখে দিলে হবে। তদানীন্তন মানে তখনকার পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ঘটনা 1 ভাষা আন্দোলনের, ঘটনা 2 1970 সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি। অর্থাৎ 70 সালের নির্বাচনে আওয়ামী লীগকে যে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, হ্যাঁ, আওয়ামী লীগকে যে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, ট্রান্সফার করা হয় নাই, সেটার প্রতিচ্ছবি। আর 6 দফা পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনা ইঙ্গিত বহন করে? ঘটনা 1 ভাষা আন্দোলনকে ইঙ্গিত করে। ওকে, আর 70-এর নির্বাচনে বিজয়ী দলকে এই যে ক্ষমতা হস্তান্তর না করা, যাক ভালো হয়েছে, এটা এই সাইডে আসছে আমার জন্য ইজি হলো। এখানে আমরা নির্বাচনের যে প্রেক্ষাপটটা সেটা গুছিয়ে লিখে দিলে হবে ভাইয়া, যে নির্বাচনে জাতীয় পরিষদে 167 আসনের মধ্যে 160টা আসন পায়, প্রাদেশিক পরিষদে 300 আসনের মধ্যে 288টা আসন লাভ করে, কিন্তু এরপরেও তারা আসলে ক্ষমতা পায় নাই। ঠিক আছে, ওকে, চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 2 খুবই ইজি, বাংলাদেশের সংস্কৃতি। এখানে আমরা সাংস্কৃতিক বৈচিত্র্যে বিভিন্ন কিছুর ভূমিকা দেওয়া আছে। ধর্মের ভূমিকা, যেমন যারা মুসলমান তারা হয়তো স্পেসিফিক কিছু ধর্ম পালন করে, যেমন সামনে আমাদের ঈদুল আজহা আছে। যারা সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের তারা স্পেসিফিক কিছু রিচুয়াল, ধর্মীয় অনুষ্ঠান পালন করে।
বৌদ্ধ ধর্মের যারা তারা স্পেসিফিক রিচুয়াল পালন করে, খ্রিস্টান ধর্মের যারা তারা আলাদা রিচুয়াল পালন করে। তো এই জিনিসটা বাংলায় আবহমান কাল থেকে মানে অনেক আগে থেকে হয়ে আসছে। এই যে এখানে সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা, এটা একটা কমন অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এই যে যেমন হিন্দুদের ধর্মীয় উৎসব, হ্যাঁ, দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমী ইত্যাদি। আবার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের কি কি আছে, তাদের বুদ্ধ পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমা আছে, প্রবারণা পূর্ণিমা আছে। আবার খ্রিস্টান ধর্মের যারা তাদের কি কি আছে, তাদের আমরা জানি যে বড়দিন আছে, হ্যাঁ, বা ক্রিসমাস আছে। এরকম অনেক ধরনের উৎসবই আমাদের দেশে পালন করা হয়ে থাকে। আবার সাংস্কৃতিক বৈচিত্র্যের দিক থেকেও আমরা দেখি যে ধর্ম কিভাবে আলাদা হয়ে যায় আলাদা আলাদা সাংস্কৃতিক দিক থেকে। ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, যেমন চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরী, সাঁওতাল, এই যে বিভিন্ন বিভিন্ন সংখ্যক যে আমরা আদিবাসীদের দেখি, তারা কিন্তু তাদের ভাষায়, নিজেদের ভাষায় কথা বলে এবং এই ভাষার বিচারে তাদের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। যে তারা হয়তো বা খাবার হিসেবে কিছুটা চেঞ্জ, একটু খাবার ইউজ করে, খাবার খায়, কিছুটা আলাদা পোশাক পরে আমাদের থেকে ওই হিসাব করলে। আবার কিছু উৎসব আছে তারা পালন করেন যেটা হয়তো আমরা পালন করি না। সো এই ধরনের চেঞ্জেসগুলো দেখা যায়। বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ জনসম্প্রদায়গুলোর বহু বছরের সহাবস্থানের ফলে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের সংস্কৃতির মধ্যে আদান প্রদান মিথস্ক্রিয়া চলমান আছে। মিথস্ক্রিয়া মানে একটা এক্সচেঞ্জ, ঠিক আছে। মিথস্ক্রিয়া মানে হচ্ছে সিম্পলিফাই একটা এক্সচেঞ্জ। ফলে এক সংস্কৃতি আরেক সংস্কৃতিকে প্রভাবিত করে। এভাবে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক সহাবস্থান ও মিশ্রণ ঘটতে থাকে, যা খাবার, পোশাক, ভাষা অনেক কিছুতেই আমরা দেখি। গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতিতে এখানে কি কি করা হয়েছে ভাইয়া? গ্রামীণ সংস্কৃতিতে আগে ফার্স্টে ভূমিকা, যে সংস্কৃতি জিনিসটা কি। সিম্পলি সংস্কৃতি হচ্ছে মানুষ যা করে, যা ভাবে, যা কিছু সে ব্যবহার করে, এমন সবকিছু তার সংস্কৃতি। গ্রামের মানুষ যে ধরনের পেশার সাথে যুক্ত থাকে, এ কারণে সে যে আচরণ করে, যা সৃষ্টি করে বা যে ভূমিকা রাখে, তার একত্রিত রূপই হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। যেসব পেশাজীবী গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কামার কুমার, এরকম বিভিন্ন গ্রামীণ সংস্কৃতির পেশা এখানে দেওয়া আছে। আবার এইখানে গ্রামীণ জীবনের সংস্কৃতিকে দুইটা ভাগ করা হচ্ছে: সামাজিক অর্থনৈতিক জীবন, উৎসব ও বিনোদন ভিত্তিক জীবন। দেখছো এখানেও বই ওভারভিউ করতেছি আমরা। সামাজিক ও অর্থনৈতিক জীবন কি? যে আগে কৃষক লাঙ্গল দিয়ে, গরু দিয়ে জমি চাষ করত, এখন কিন্তু সেটা করে না। এখন ট্রাক্টর আছে, ডিপ মেশিন আছে পানি দেওয়ার জন্য, তাই না? আবার একইভাবে কৃষকের অভাবও বেড়েছে। সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিকের ক্ষেত্রে আমরা দেখি যে শ্রমের বিনিময়ে অনেক সময় মজুরি পেত, তাই না? ছোট ছোট ধরো শ্রমের বিনিময়ে মজুরি পায়, এখন ছোট ছোট মাছ ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ধরনের চেঞ্জেস আসছে, তাদের লাইফস্টাইল কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যেমন প্রত্যেকটা কৃষকের নিজেদের জন্য মাছ থাকতো, এখন দেখা যায় যে মাছ ধরলে কিছু একটা অংশ তাকে জাস্ট দেওয়া হয়, তার কাছে অনেক মাছ নাই। আবার ঘর বাড়ির ক্ষেত্রে আগে মাটির ঘর ছিল, বাঁশ কাঠ টিনের ঘর ছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে টিনের ঘর বেশি হচ্ছে, ইটের দালানও হয়ে যাচ্ছে। উৎসব আর বিনোদন ভিত্তিক জীবন কেমন? গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এখানে কি কি জিনিস ইন্ডিকেট করা হচ্ছে? যেমন বৈশাখী মেলা, নবান্ন উৎসব। নবান্ন কেন হয়? নবান্ন ওই যে নতুন ধান, নতুন ফসল ঘরে তোলার জন্য নবান্ন, নব, নতুন, অন্ন, অন্ন মানে ভাত, নতুন খাবার, নতুন ভাত, নতুন ফসল ঘরে তুলছে, তাই নবান্ন হয়। বৈশাখী মেলা, ব্যবসায়ীদের হালখাতা, নৌকা বাইচ, বিয়ে অনুষ্ঠান। বিয়ে অনুষ্ঠান কেন দেওয়া হলো ভাইয়া? কারণ গ্রামের বিয়ের একটা ফেস্টিভ ভাইব থাকে, যেটা একদমই আলাদা, ঠিক আছে। আবার গ্রামে বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হিসাবে রাতভর যাত্রা, পালা গান, কবি গানের আসর বসতো। এই যে এখানে বিভিন্ন ধর্মীয় উৎসবের কথা বলা হচ্ছে, যেটা সবাই মিলে আনন্দের সাথে পালন করত। এখন শহরের সংস্কৃতি কেমন? শহরের সংস্কৃতিও ওই যে গ্রামীণ সংস্কৃতির একটু আগে আমরা যে সংজ্ঞা পড়েছি, ওই জায়গা থেকে গ্রামীণটা সরিয়ে দিয়ে শহরে বসালেই শহরের সংস্কৃতির সংজ্ঞা হয়ে যাবে, ঠিক আছে। এগুলা খুবই মজার, যে কম পরে কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করা যায়। বাংলাদেশের শহুরে জীবনের সংস্কৃতিতে আমরা দুইটা ভাগ করতে পারি: এক সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, আর একটা উৎসব আর বিনোদন ভিত্তিক। এখানে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিকে আমরা সিম্পলি কি দেখি, যে শহরের সংস্কৃতি গ্রামের থেকে অনেক আলাদা। গ্রামের মানুষ তো সবাই একে অপরের খেয়াল রাখে। আর শহরে আমরা কি দেখি, যে শহরে হয়তোবা ধরো তুমি কাউকে চেনো বা
ধরো তোমার পাশের বাসায় যে থাকে তাকে তুমি চেনো না, তাকে সিম্পলি তুমি চেনো না, কিন্তু সে বছর পর বছর তোমার পাশের বাসায় থাকছে। গ্রামে কিন্তু এটা কখনোই হয় না, ঠিক আছে? শহরে যে সবসময় এমন হয় ব্যাপারটা তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শহরে একজন আরেকজনকে চেনে না, পাশাপাশি মানে একই বিল্ডিং এ থাকে, এরপরেও একজন আরেকজনকে চেনে না, এরকম ব্যাপারটা দেখা যায়। শহরের জীবনে আমরা কি দেখি যে শহরের শিশুরা যার যার বাড়িতে বা ফ্ল্যাটে একা একা বড় হয়, তাদের এখানে মাঠ নাই, এখানে খেলাধুলার সুযোগ পাওয়া যায় না, তাই না? আবার এখানে কাজের ক্ষেত্রে আমরা কি দেখি, সবাই যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে, চাকরি, শিক্ষকতা, ডাক্তারি, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা, এসব অনেক পেশা শহরের মানুষের আছে যা তারা পালন করে। আবার আজকাল বড় বড় শহরে আমরা দেখছি যে পোশাক কারখানা গড়ে উঠছে, সেখানে আবার গ্রামের অনেক পুরুষ মহিলা এসব কারখানায় কাজের জন্য আসে। শহরে অনেক পেশা আছে, শহরে যেমন মানুষজন ব্যবসা করে, চাকরি করে, তেমন আবার রিক্সা চালায়, তাই না, অনেক কাজ করে থাকে। সামাজিক অর্থনৈতিক জীবনের মধ্যে আবার খাবারেরও চেঞ্জেস আছে, যেমন এখানে অনেক ফাস্ট ফুডের দোকান। হ্যাঁ, যেমন আমার তো এখন শুনেই ইচ্ছা করছে কিছু একটা খেতে পারলে ভালো হতো। অনেক ফাস্ট ফুডের দোকান আছে, তাদের অনেকের কাছে স্যান্ডউইচ, বার্গার এসব প্রিয়। শহুরে মানুষের পোশাক পরিচ্ছদে অনেক বৈচিত্র্য দেখা যায়। আবার উৎসব আর বিনোদন ভিত্তিকে আমরা কি দেখি, শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতোই ধর্মীয় উৎসব উদযাপন করে। এর বাইরে কোনো কোনো উৎসব শহরে কিছুটা ভিন্নভাবে পালিত হয়। শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতোই বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে এবং আলাদা কিছু উৎসবও পালিত হয়। শহরে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করা হয়। একুশের বইমেলাও এখন উৎসবের মতো উদযাপন করা হয়। টেলিভিশন ও সিনেমার পাশাপাশি মঞ্চনাটক দেখাও শহরের মানুষের একটা বিনোদনের মাধ্যম। দেখছো চেঞ্জ, কিন্তু পেশা চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ, ইভেনচুয়ালি হ্যাঁ কে কোনটা দেখে আনন্দ পায় সেই ধারণাও চেঞ্জ, ঠিক আছে? এখন লোক সংস্কৃতি কি? লোক সংস্কৃতি বলতে আমরা বুঝি সাধারণ মানুষ ও তার সমাজের সংস্কৃতি, যাকে আমরা লোক সমাজের সংস্কৃতি বলি। আর এই লোক সংস্কৃতি মানুষের মুখে মুখে, তাদের চিন্তায়, কাজের মাধ্যমে জন্ম নেয় এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে। এই যে লোক সংস্কৃতি, এই লোক সংস্কৃতির কি কি ভিত্তি আছে সেটা আমরা দেখি। ভীতি বা ভয় থেকে, যেমন লোক সমাজে ভূতের ভয়ের অস্তিত্ব অনেক পুরনো। যেমন মানুষ মরে গেলেও আত্মা অমর, এই ধারণা থেকে ভূত থাকার ব্যাপারে বিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ অনেক ভূতের কথা কল্পনা করেছে, যেমন মামদ ভূত, পেঁচাপেচি, শাকচুন্নি, পেতনি। আবার দেখা গিয়েছে যে এইসব ভূত তাড়ানোর জন্য লোকবিশ্বাস থেকে ওঝারা ঝাড়ফুঁক করে, হলুদ পোড়া, মরিচ পোড়া এসব দেয়। গায়ে হলুদ অনুষ্ঠান আমাদের সমাজের বিবাহ রীতির একটা দিক, যেটা অনেকদিন ধরে চলে আসছে। রোগ মুক্তির জন্য দেখা যায় হিন্দু মুসলিম নির্বিশেষে পীর ফকির, সাধু সন্ন্যাসী, মৌলবী পুরোহিতের কাছ থেকে তাবিজ, কবচ, পানি পড়া নিয়ে আসে। চোখ লাগা থেকে বাঁচার জন্য এখানে মনে করা হয় যে যদি ছোট বাচ্চার উপর অশুভ দৃষ্টি পড়ে তাহলে সেটা বাচ্চার ক্ষতি হতে পারে, তাই সাধারণভাবে একে চোখ লাগা বলে। আমরা অনেকেই হয়তো ছোটবেলায় কমনলি মনে আছে যে কাজল দিয়ে টিপ দেওয়া হতো একটা না একটা সাইডে আমাদের কপালের, এটা দেওয়া হতো এইটার এই রিজনে যাতে চোখ না লাগে। বৃষ্টি নামানোর জন্য, অনেকদিন যদি খরা হয়, যদি কৃষক বৃষ্টি না নামে তখন চিন্তায় পড়ে যায়, চাষাবাদের খুব ক্ষতি হয়, তখন বৃষ্টি নামানোর জন্য গ্রামের মানুষ মেয়েরা একটা অনুষ্ঠান করে। তারা কুলা নিয়ে বাড়ি বাড়ি যায়, মুখে বৃষ্টির গান গায় বা ছড়া কাটে। বাড়ির মেয়েরা কুলার উপর পানি ঢেলে দেয়, তারা বিশ্বাস করে এভাবে আকাশ থেকে বৃষ্টি নামবে। মজার ব্যাপার হচ্ছে এখানে একটু খেয়াল করো তো, এখানে কিন্তু একটা মজার সিম্বল আছে, একটা মেটাফর আছে। কুলা ইউজ করা হয় কেন? ধানের কাজ করার জন্য, ধান বাছাই করার জন্য। এই যে কুলা, এই কুলাকে কম্পেয়ার করা হয় চাষ করার জমির সাথে। আর এই যে উপর থেকে পানি ফেলে দেওয়া হচ্ছে, এটাকে কম্পেয়ার করা হয় বৃষ্টির সাথে। মানে তারা যা ইমিটেট করছে, নকল করছে, সেটা যাতে আসলেই হয় এটা আশা করা হয়। লোক সংস্কৃতির যে উপাদান, এই উপাদান হচ্ছে আবার দুই ধরনের, বস্তুগত আর অবস্তুগত। বস্তুগত মানে যা দৃশ্যমান দেখা যায়, অবস্তুগত মানে যা অদৃশ্যমান, যা দেখা যায় না। বস্তুগত উপাদানে আমরা লোক সংস্কৃতির যেসব উপাদান দেখি, ধরা যায়, ছোঁয়া যায়, তা বস্তুগত। যেমন লোকশিল্প, লোকশিল্পে এখানে আছে কি তাঁত শিল্প, শাখা বা শঙ্খ, কাঁসা, মৃৎশিল্প, নকশি কাঁথা, বেত শিল্প এইসব। লোকবিজ্ঞানে কি কি আছে? তাঁত শিল্পের চরকা, মাছ ধরার চাই, লাঙল কাস্তে এসব। লোকজানে আছে নৌকা, পালকি এগুলো। এসব ছাড়াও রয়েছে লোক তৈজসপত্র, লোকবাদ্য, লোক অলংকার, যা লোক সংস্কৃতির বস্তুগত উপাদান।
অবস্তুগত উপাদানে আছে যে সকল সাংস্কৃতিক বিষয় ধরা বা ছোঁয়া যায় না, ধরতে পারি না, আমরা ছুঁইতে পারি না, যা মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকে আমরা লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলে থাকি। মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা ধরো আমাদের বাবা মায়েরা যে গল্প আমাদের শুনিয়ে ঘুম পাড়াতো ছোটবেলায়, কিংবা আমরা খুব সিম্পলি যদি একটু চিন্তা করি, হ্যাঁ, যে এই যে লোকবিশ্বাস আমরা দেখলাম, এই জিনিসগুলো কিন্তু ধরা বা ছোঁয়া যায় না, তাই না, দেখাও যায় না। এটা মানুষের মাথায় থাকে, মানুষজন ওইভাবে এই রিজনগুলোর কারণে ওইভাবে চিন্তা করে। সো এই অবস্তুগত উপাদানের প্রধান বিষয় হচ্ছে সাহিত্য, যে সাহিত্যর লিখিত রূপ নাই, দেখছো মিলছে, যা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এই ধারার সাহিত্য কি নামে পরিচিত? লোক সাহিত্য। যেমন লোককাহিনী বা কিস্সা, লোকগীতি, লোকচিকিৎসা, লোকক্রীড়া, লোকসঙ্গীত, প্রবাদ প্রবচন, ডাকের কথা, খনার বচন, ছেলে ভুলানো ছড়া, ধাঁধা, লোকনাটক ইত্যাদি। এছাড়াও লোক উৎসব, মন্ত্রতন্ত্র ইত্যাদিও অবস্তুগত উপাদানের মধ্যে পড়ে। বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ বাঙালি, তবে এ দেশে প্রায় 50টির কাছাকাছি ভিন্ন নৃগোষ্ঠীর মানুষও বাস করে। বাংলাদেশে বাস করা বেশিরভাগ মানুষ কিন্তু আসলে কি বলতো ভাইয়া? বাঙালি। কিন্তু এছাড়া অন্য নৃগোষ্ঠীর মানুষও তো বাস করে। এখন তাদের অধিকাংশের বসবাস আবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেখানে আমরা বৃহত্তর চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি সহ তাদেরকে দেখি। আবার বৃহত্তর ময়মনসিংহে থাকেন কারা? গারো, হাজং। সিলেটে থাকেন কারা? খাসিয়া, মণিপুরি। উত্তরবঙ্গ বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে বাস করে সাঁওতাল, ওরাও সহ অন্যান্য অনেক সম্প্রদায়। আর কক্সবাজার, পটুয়াখালী অঞ্চলে বাস করে রাখাইন সম্প্রদায়ের মানুষ। এইখানে ভাইয়া অবশ্যই অবশ্যই কোন সম্প্রদায়ের মানুষ কোথায় বাস করেন মাস্ট, ম্যান্ডেটরি, মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে, ভুল করা যাবে না। ভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি। এদেশের সকল নৃগোষ্ঠীর সংস্কৃতি ভিন্ন ভিন্ন। নিচে এদের সংস্কৃতির পরিচয় দেওয়া হলো। ধর্ম। ভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একসময় প্রকৃতি পূজা করত। প্রকৃতির প্রতি এই মমত্ববোধ ও ভক্তি এখনো তাদের মাঝে আছে। সেই জায়গা থেকে কি করা হতো? প্রকৃতি পূজা চলতো। তারা পূজা পার্বণ, সামাজিক রীতিনীতি কি করে? সামাজিক রীতিনীতি পালন করে। কিন্তু ধীরে ধীরে ঔপনিবেশিক শক্তির সংস্পর্শে আসা এবং আধুনিক জাতি রাষ্ট্রে আওতাভুক্ত হয়, এই বিশ্বাস কিছুটা প্রভাবিত হয়েছে। অনেক ক্ষেত্রে তারা আবার নতুন ধর্ম গ্রহণ করে থাকেন। চাকমা, মারমা, রাখাইন সহ অনেক নৃগোষ্ঠী বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আবার গারো, সাঁওতাল, ওরাও সহ অনেক নৃগোষ্ঠী খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। কিন্তু এরপরও চাকমা, মারমা, রাখাইন, গারো, সাঁওতাল, ওরাও সহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এখনো প্রকৃতিকে বিভিন্নভাবে তাদের জীবনে ধরে রেখেছে। আনন্দ উৎসবের ক্ষেত্রে তাদের আলাদা আলাদা উৎসব আছে। যেমন রাধাকৃষ্ণের উদ্দেশ্যে কীর্তন ও নাচ করাই হচ্ছে মণিপুরীদের গোপী নাচ। বসন্তকালে তারা হোলি উৎসব পালন করে। ওরা ফাল্গুন মাস থেকে বছর গণনা করে। নববর্ষকে বরণ করতে তারা পালন করে ফাগুয়া। সাঁওতালরা পালন করে সোহরাই, বাহা, পাস্কা পরব সহ নানা উৎসব। ঠিক আছে। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশুখ, সাংগ্রাই, বিজু, এই তিনটা একসাথে মিলে বৈশাখী, যা সবাই এখন পালন করে। মারমা, রাখাইনরা নববর্ষের উৎসবে ধুমধামের সাথে পালন করে জল উৎসব। উল্লেখ্য যে নৃগোষ্ঠীর আনন্দ উৎসবের অধিকাংশ এখনো ফসল উৎপাদনের সাথে সম্পৃক্ত। আমাদের গ্রামের কৃষকদের যেমন অনেক আনন্দ উৎসব ফসল উৎপাদনের সাথে জড়িত, নৃগোষ্ঠীর লোকেদেরও তাই, যে ফসল উৎপাদনের সাথে জড়িত। লোকবিশ্বাস, তাদেরও কিছু লোকবিশ্বাস আছে। যেমন মণিপুরী এবং অন্যান্য বৌদ্ধ ধর্ম অনুসারীদের কাছে পূর্ণিমা ও অমাবস্যার রাত বিশেষ তাৎপর্যপূর্ণ। আবার একই সাথে ওরা বিশ্বাস করে পৌষ মাসে ঘর বানানো, গৃহ নির্মাণ এবং ছাউনি দেওয়া ভালো না, অকল্যাণ। গারোদের বিশ্বাস যে রাতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলতে হয় না। বর্মনরা মনে করে মাঘ মাসে মূলা খাওয়া উচিত নয়। খিয়াংরা মনে করে নবজাতক সন্তানকে ছুতে হলে আগুনে হাত একটু গরম করে নিতে হয়, তা নাহলে শিশুর অমঙ্গল হতে পারে। বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের প্রক্রিয়া আছে। যেমন পানখোয়া যারা, তারা জুলাই মাসে বিয়ে করা এবং বিয়ের প্রস্তাব দেওয়াও নিষিদ্ধ বলে মনে করে। এ সময় বিয়ে বা বিয়ের সূত্রপাত হলে সেটা টিকবে না। মাহাতোরা অগ্রহায়ণ মাসে বিয়ে করে না। খাসিয়া ও গারো মাতৃসূত্রীয় সমাজে মায়ের কাছ থেকে কন্যা সমুদয় রীতি পায়, তাই আবার মেয়ের জামাই দেখা যায় স্ত্রীর পরিবারের সাথে বসবাস করে। পোশাক এবং অলংকারের ক্ষেত্রে তাদের অনেক ধরনের বালা আছে, তাই না, অনেক ধরনের পোশাক আছে। পুরুষরা লুঙ্গি শার্ট পরে, মেয়েরা কি পরে? লাল ও কালো রঙের পোশাক পরে, যেটাকে পিনন বলা হয়। নিচে লাল ও কালো রঙের যে পোশাক পরে সেটা পিনন, আর উপরে এক ধরনের ব্লাউজ পরে থাকেন।
আবার দেখা যায় মারমা নারীদের পোশাককে বলা হয় থামি। তো এরকম অনেক পোশাকও আছে। পোশাক ও অলঙ্কারের ক্ষেত্রে গারো নারীদের ঐতিহ্যগত পোশাক হচ্ছে দকমান্দা দকশাড়ি, এছাড়া খকানীল রিকমাচু পেন্তা সহ অলঙ্কার আছে। খাবার আর পানীয়র ক্ষেত্রে কি হয় যে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ কিংবা পান করা, মাংস খাওয়া মণিপুরীদের কাছে নিষিদ্ধ। আবার টোটেম কি ভাইয়া? টোটেম হচ্ছে প্রত্যেকটা, খেয়াল করো এটা কিন্তু খুব কমন একটা জ্ঞানমূলক সংজ্ঞা, ঠিক আছে? যে নৃগোষ্ঠীর মানুষ বিশ্বাস করে একটা নির্দিষ্ট প্রাণী তাদের গোত্রের প্রতীক, সেটা হচ্ছে টোটেম। যে গোত্রের প্রতীক যে প্রাণী, সেটা তাদের জন্য খাওয়া নিষিদ্ধ। ওকে ওকে বাংলার প্রথম মাসের প্রথম দিন, বাংলার প্রথম মাসের নাম কি? বৈশাখ। তারা ঘুরতে বের হয়েছে। বাংলাদেশের কৃষি প্রধানত এই তো মানে কনটেক্সট এইটাই, বাংলা মাসের প্রথম দিন মানে নববর্ষে কয়েকজনে ঘুরতে বের হয়েছে, এরপরে চিল করতেছে, এইটাই। প্রথম মাস বৈশাখ। বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল? উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে? বৈশাখী মেলা বা নববর্ষর মেলা। সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকা, কারণ এখানে সব ধরনের মানুষ আসে, সব ধরনের আয়োজন করা হয়ে থাকে। বৈশাখ প্রথম মাস। এই দেশ কৃষি প্রধান হলেও এই কৃষি প্রকৃতির উপর নির্ভর করে, এই লাইনটা ডিরেক্ট বইতে দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, জ্ঞানমূলক অ্যান্সার করার ক্ষেত্রে 1 লাইন, খ অ্যান্সার করার ক্ষেত্রে 2 প্যারা। প্রথমে ডিরেক্ট অ্যান্সার, এই যে দেখো এখানেও তাই করছে, সেকেন্ডে এক্সপ্লেন করা। 3 নাম্বার গ অ্যান্সার করার ক্ষেত্রে 3 প্যারা হবে। ফার্স্টে এই যে ডিরেক্ট অ্যান্সার, এরপরে বাকি 2টা প্যারা করতে হবে, ঠিক আছে? আর ঘ অ্যান্সার করার ক্ষেত্রে 4টা প্যারা। ফার্স্টে ডিরেক্ট অ্যান্সার, যে বৈশাখী মেলার কথা বলা হয়েছে, যেটা তাৎপর্যপূর্ণ, তারপরে এক্সপ্লেনেশন। এইভাবে লিখলে পরীক্ষায় ইনশাল্লাহ ভালো মার্ক পাবা। নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? নবান্ন উৎসব হয় হেমন্তে। বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ বাঙালি সংকর জাতি মানে মিক্সড, এদেশে ঋতু বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান। এটার অ্যান্সার হবে 3টাই। ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন। নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল, বাড়ির পাশে ছিল একটি মসজিদ, গোয়াল ঘরটি ছিল বাড়ির পেছনে। সে সময় মতি মাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটেলি গান গেয়ে যেত। এখানে কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে? এই দুর্যোগটা হচ্ছে নদী ভাঙন। নদী ভাঙন মানে কিন্তু এইটা না যে নদী ভেঙে যায়, নদী ভাঙন মানে হচ্ছে নদী ভাঙনের রিজনে, নদী ভাঙনের কারণে দেখা যায় যে বিভিন্ন নদীর আশপাশ দিয়ে যে মাটি বা জমি থাকে সেটাকে ভেঙে ফেলে। বুঝা গেছে? দুর্যোগ থাকা সত্ত্বেও মুজিবের মতো এদেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ এই যে আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, বিপুল সম্পদ, জলবায়ুর প্রভাব, এইসব। কারা বাংলাদেশের প্রধানত ইসলাম প্রচার করে? সুফি সাধকরা। এই লাইনটাও বইয়ে ডিরেক্ট দেওয়া আছে। এদেশে মুসলিম সমাজের প্রসার ঘটেছে কোন যুগে? মধ্যযুগে মুসলিম সমাজের প্রসার ঘটেছে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের সংখ্যা কত? প্রধান ধর্মীয় উৎসবের সংখ্যা 2টা, আমাদের 2টা ঈদ। নকশিকাঁথা কি? নকশিকাঁথা হচ্ছে এক ধরনের লোকশিল্প। পার্থ বুদ্ধ পূর্ণিমায় পরিবারের সবার সাথে অনেক আনন্দ করেছে। পার্থ কোন ধর্মের? পার্থ বৌদ্ধ ধর্মের। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কোনটি? খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে বড়দিন। কিসের ধারাবাহিকতায় এদেশে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করছে? এখানে যে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ, কারণ কৃষিভিত্তিক গ্রামীণ সমাজে সবারই সেম পেশা, সবারই সেম কাজ, সো তাদের তো আসলে বিভাজিত হওয়ার, আলাদা হওয়ার কোনো রিজন নেই, তাই তখন থেকেই তারা একসাথে বসবাস করে আসছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইজি বাংলা ভাষায় কথা বলে। কোন গোষ্ঠীর ভাষা বাংলা নয়? অবভিয়াসলি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা বাংলা নয়। বাংলা ভাষা কোন ধরনের ভাষা? বাংলা এক ধরনের মিশ্র ভাষা। বাংলাদেশ কিসের ভিত্তিতে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়? বাংলাদেশে যে সাংস্কৃতিক বৈচিত্র্য আমরা দেখি বা যে সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা আমরা বলি, সেটা আমরা মূলত দেখি যে এই যে সাম্প্রদায়িক, হ্যাঁ, সম্প্রদায়ের ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জেস দেখতে পাই। কোনটিকে নিজস্ব গণ্ডিতে বেঁধে রাখা যায় না? কোনটি নিজস্ব গণ্ডিতে বেঁধে রাখা যায় না? প্রত্যেকটা মানুষের স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক আমরা দেখি, কিছু বৈশিষ্ট্য আমরা ইজিলি দেখি, তাই না? এই যে তোমাদের জারিফ ভাই আসছে ক্লাসে, হ্যাঁ জারিফ একটু হাই দিয়ে যাও তুমি বাচ্চাদেরকে। রেকর্ড শুটে কি হাই দেওয়া যাবে না? বুঝলাম না। ঘুরে চলে যাচ্ছে। আচ্ছা, নিজস্ব গণ্ডিতে বেঁধে রাখা যায় না, এর মধ্যে কোনটাকে? ধর্ম, গান, সংস্কৃতি, প্রকৃতি। আমরা বইয়ে একদম ফার্স্টে অনেক ছোটবেলা থেকে একটা লাইন শুনতে শুনতে একদম কান পচে গেছে না, যে সংস্কৃতি পরিবর্তনশীল।
তো সেম ওয়েতে সংস্কৃতি চেঞ্জ হতে পারে, সংস্কৃতিকে আটকানো পসিবল না, সংস্কৃতি চেঞ্জ হবে নানাভাবে নানা উপায়। তাই এটার অ্যান্সার হবে কোনটা ভাইয়া? এটার অ্যান্সার হবে গ, সংস্কৃতিকে। ঠিক আছে, এরপর ওকে, বাংলাদেশের সংস্কৃতি কেমন? বাংলাদেশের সংস্কৃতি কেমন? একটা মিশ্র সংস্কৃতিতে আমরা বড় হই। বাংলাদেশকে একসময় কি বলা হতো? বাংলাদেশকে একসময় বলা হতো একটি বড় গ্রাম। বাংলাদেশের অর্থনীতির প্রধান উৎস কি ছিল? প্রধান উৎস ছিল কৃষি, এখনো অনেক ক্ষেত্রে তাই। কৃষির প্রভাবে মানুষ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। মানুষজন মূলত জনসংখ্যার প্রভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, কারণ বিভিন্ন প্রতিষ্ঠান মানুষজনকে, এই যে বিশাল জনসংখ্যাকে, বিভিন্ন ধরনের সার্ভিস, বিভিন্ন ধরনের সেফটি দিয়ে থাকে। পরিবার কিভাবে সমাজের অগ্রগতিতে বা এগিয়ে যাওয়ায় ভূমিকা রাখে? কারণ পরিবার আমরা দেখতে পারি যে অর্থনৈতিক চাহিদা পূরণ করে থাকে, সামাজিক রীতিনীতি পালন করে, তাই না? এটার আনসার হবে সি, মানবজাতির বিকাশ ঘটায়। আসলে সুবোধ তার একমাত্র ছোট ভাই ও বাবা মাকে নিয়ে সিলেটে বাস করে। সুবোধের পরিবার কোন ধরনের পরিবার? এখানে তোমরা কি একটা জিনিস গেস করছো যে আমরা কিন্তু এই যে সংস্কৃতি ও সমাজ ছেড়ে অলরেডি পরিবারের শিশুর বেড়ে ওঠা এই চ্যাপ্টারে মুভ করছি। অলরেডি পরিবারের শিশুর বেড়ে ওঠা আমাদের যেটা বইয়ের 3rd চ্যাপ্টার। ঠিক আছে, সুবোধ তার ছোট ভাই, সুবোধের পরিবার কোন ধরনের পরিবার? ছোট ভাই, সুবোধ, বাবা মা, একক পরিবার, মাত্র 4 জন। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে তৈরি হয় যৌথ পরিবার। গ্রামীণ যৌথ পরিবার ভেঙে যাওয়ার উপযুক্ত কারণ কোনটি? গ্রামীণ যৌথ পরিবার, বড় পরিবার ভেঙে যাওয়ার মেইন কারণ, উপযুক্ত কারণ কি হতে পারে? উপযুক্ত কারণ হচ্ছে এই যে এক এক ধরনের যে পেশাগত পরিবর্তন, সেইটা। শহরের শিক্ষিত পরিবারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? শহরের শিক্ষিত পরিবারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বামী স্ত্রী উভয়ের হাতেই থাকে। শহরে ইদানিং এক অভিভাবক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি? এক অভিভাবক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটা মূল রিজন হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়া। যৌথ পরিবার শিশুদের মধ্যে অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায়, বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি করে, এটা হবে না, অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়। আনসার হবে সি, 1 আর 3। শহরে পরিবার ছাড়া আর কোন প্রতিষ্ঠানকে শিশু লালন পালনের কাজ করতে দেখা যায়? এ অ্যান্সার ডে কেয়ার সেন্টার। কিসের মাধ্যমে সম্পদের বন্টন ও ব্যবস্থাপনা করা হয়? সম্পদের বন্টন মানে ভাগ এবং ব্যবস্থাপনা করা হয় কিসের ভিত্তিতে ভাইয়া? পরিবারের উত্তরাধিকারের ভিত্তিতে। বইয়ে ডিরেক্ট দেওয়া আছে এই লাইনগুলো। ঠিক আছে, বই থেকে এমসিকিউ দেওয়া হয়। এমসিকিউ যা বা এমসিকিউ গাইড দেখে কেউ বই বানায় না। তো বই যদি না পড়ো, 1000 এমসিকিউ প্র্যাকটিস করলো ভাইয়া লাভ নেই। হ্যাঁ, ওই যে পরীক্ষার হলে যা দেখবা নতুন লাগবে, তখন আর কিছু করা থাকবে না। ঠিক আছে, রনি ও রুমা 2 ভাই বোন, তাদের মধ্যে পরিবারের সম্পদ কিসের ভিত্তিতে ভাগ করা হয়? তাদের মধ্যে যে সম্পদ ভাগ হবে সেটা হবে ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে। যেটা আমরা দেখেছি যে পরিবারের উত্তরাধিকার সূত্রে যে সম্পদ বন্টন বা ভাগ করা হয় সেটা আসলে ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে হয়ে থাকে। পরিবারের অনেক দায়িত্ব বর্তমানে গ্রহণ করেছে কি? সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়। কোন ধরনের প্রতিষ্ঠান? সামাজিক আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে অবভিয়াসলি মায়ের কাছ থেকে আমরা ভাষা শিখি। শিশু বেড়ে ওঠার প্রথম সূতিকাগার কোনটা? বেড়ে ওঠার প্রথম সূতিকাগার হচ্ছে পরিবার। কোনটি সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক? পরিবার। পরিবার কোন ধরনের সংগঠন? সামাজিক সংগঠন। বাবা মায়ের সাথে মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানে বাস করে। গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। পরিবার কিভাবে সমাজের এগিয়ে যাওয়ায় ভূমিকা রাখে? কিভাবে ভূমিকা রাখে? মানবজাতির বিকাশের মাধ্যমে। এটা আবার আসছে না? পরিবার কোন সামাজিক প্রতিষ্ঠান? এটা পরিবার হবে আনসার। এটা হবে পরিবার, একক পরিবার। আচ্ছা, সেম জিনিস রিপিট হয়েছে। আচ্ছা, কোথায় একক পরিবার বেশি? শহরাঞ্চলে। কোথায় যৌথ পরিবার বেশি? গ্রামাঞ্চলে। ইজি কনসেপ্ট। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটা একক পরিবার গড়ে হয় যৌথ পরিবার, এই যে একটু আগে আমরা পড়লাম। রবিনের পরিবারে তার বাবা মা ছাড়াও দাদা দাদি ও ছোট ফুফু থাকে, বাড়তি মানুষ আছে, তার মানে যৌথ পরিবার। কারণ এখানে আমরা একক পরিবার, কয়েকটি একক পরিবার একসাথে দেখতে পাচ্ছি। পরিবারের ভূমিকা মানবজাতির বিকাশে আছে, সমাজের অগ্রগতিতে আছে, বিশৃঙ্খলা সৃষ্টিতে নাই। 1 আর 2 হবে অ্যান্সার। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের প্রধান কাজ বংশরক্ষা, সামাজিকীকরণ, শিক্ষা প্রদান। পরিবারের মেইন কাজের মধ্যে বংশরক্ষা আর কি
সামাজিকতা রক্ষা আছে। বাবা মা ও ছোট বোনকে নিয়ে আশফির পরিবার গড়ে উঠেছে, অর্থাৎ আশফির পরিবারটা একক পরিবার। এখন এই ধরনের পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য, শহরাঞ্চলে বেশি দেখা যায় ট্রু, স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে গড়ে ওঠে ট্রু, মাঝে 2, গ্রামে বেশি দেখা যায়, এটা অ্যান্সার হবে না, 1 আর 3 হবে অ্যান্সার। গ্রামের অধিকাংশ লোক প্রধানত কিসের উপর ডিপেন্ড করে, নির্ভর করে কিসের উপর, কৃষিকাজের উপর গ্রামের লোকেরা ডিপেন্ড করে থাকে। কোন সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়? যৌথ পরিবার বেশি দেখা যায় ভাইয়া গ্রামীণ, শহুরে, কোন পরিবারে, কোন সমাজে? গ্রামীণ সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়। যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, এই যে ভাই রিপিট হইলে কেমনে হবে? গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা থাকে পিতার হাতে, শহরের সমাজে পিতামাতা উভয়ের হাতে। শহরের পরিবারের প্রধান রূপ হচ্ছে একক পরিবার। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে কোনটা? সামাজিকীকরণ। রায়হান তার পাঠ্য বই থেকে এমন একটা প্রক্রিয়া জানে যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, সামাজিকীকরণ। সামাজিকীকরণের সংজ্ঞাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এর মাধ্যমে ভাইয়া। শিশুর সামাজিকীকরণে কোনটি প্রাথমিক ভূমিকা রাখে? বাচ্চাদের সামাজিকীকরণে প্রাইমারি, একদম প্রাথমিক ভূমিকা রাখে কোনটা? একদম প্রাথমিক ভূমিকা রাখে আসলে পরিবার। প্রাথমিক শিক্ষা গ্রহণে কোনটির ভূমিকা আছে? পরিবারের ভূমিকা আছে। পরিবারকে শিশু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় কারণ পরিবারই পরিবারে শিশু জন্ম নেয়, এই কারণে। কোনটি শিশুর গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান? শিশু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পরিবার। নিচের কোনটি বর্তমানে শিশুর শিক্ষার মূল দায়িত্ব পালন করছে? নিচের কোনটা শিক্ষার মূল দায়িত্ব পালন করছে ভাইয়া? কোনটা? শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পরিবার এখন আর তেমন একটা ভূমিকা পালন করে না। নাফিস নাজিফাকে তার দাদু সালাম দিতে বলে, সালাম দিতে উৎসাহিত করে, এই জিনিসটা কি? এই জিনিসটা খুব সিম্পলি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা। এই যে ডে কেয়ার সেন্টার আবার আইসা পড়ছে। হ্যাঁ, কোথায় শিশুর পারস্পরিক আচরণ গড়ে ওঠে? যৌথ পরিবারে। কিসের মাধ্যমে সম্পদের বন্টন ও ব্যবস্থাপনা দেখা যায়? পরিবারের উত্তরাধিকার সূত্র। শিশু যে সামাজিক গুণগুলো অর্জন করা সামাজিক শিক্ষা পায় তা হলো সহনশীলতা, সহিষ্ণুতা, সমান ভাগের অংশীদারের প্রবণতা। অ্যান্সার হবে 3টাই। পরিবারের অনেক দায়িত্ব বর্তমানে গ্রহণ করেছে এই যে সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। শিহাব গুরুত্বপূর্ণ মানুষে পরিণত হয়েছে, এর পেছনে কি ভূমিকা রেখেছে? অবভিয়াসলি পরিবার। তার সামাজিকীকরণ অপরিহার্য, সমাজের জন্য, ব্যক্তির জন্য, দেশের জন্য, 3টাই হবে অ্যান্সার। ভালো খারাপ অভ্যাস সামাজিকীকরণের ফলাফল। শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকে। এই যে একই জিনিস বারবার, আল্লাহ। শুভর মা বাবা প্রায় ঝগড়া করে, সো এর মাধ্যমে তার কি বাধাগ্রস্ত হবে? সুষ্ঠু সামাজিকীকরণ। পারিবারিক বিশৃঙ্খলা, পিতামাতার বিচ্ছেদ শিশুর আচরণে কেমন প্রভাব ফেলে? শিশুর আচরণে এটা প্রতিহিংসা পরায়ণ করে তোলে শিশুকে। কোনটি শিশুর সামাজিকীকরণকে বাধাগ্রস্ত করে? অত্যাধিক শাসন, ভাই বোনের সাথে সম্পর্ক, পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক। অত্যাধিক শাসন। পরিবারের বড় ভাই ও বোনদের কাছ থেকে শিশুরা কি শেখে? সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ, ভালোবাসা। 3টাই হবে অ্যান্সার। ফারুক ও হাসিব একই ক্লাসে পড়ে, হাসিব মা বাবার সাথে বেড়াতে চায়, হাসি খুশি থাকে, কিন্তু ফারুকের ক্ষেত্রে ব্যাপারটা তা না, কারণ তার বাবা মা আলাদা থাকে, সে মায়ের সাথে থাকে এবং তার মন খারাপ থাকে। এইখানে সে আবার যখন বাবার বাসাতে 3 দিন করে সপ্তাহে থাকা শুরু করে তার ভালো লাগে। এটার রিজন কি? কেন তাদের এই দুইটা আলাদা মুড? কারণ পারিবারিক পরিবেশ। ফারুক ভবিষ্যতে কেমন আচরণ করবে? সে সিম্পলি দেখা যাবে যে বন্ধুদের এড়িয়ে চলা শুরু করবে। রাতুল তার বাবাকে অনেক ভয় পায়, হ্যাঁ, কারণ তার বাবা তাকে শাসন করে, মারধর করে, ঠিক আছে। রাতুলের সাথে তার পরিবারের সদস্যদের দূরত্ব তৈরি হয়েছে, সে পাড়ার খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। এইটার মূল কারণ কি? কোন বিষয়টি বাধাগ্রস্ত হয়েছে এর মাধ্যমে? সামাজিকীকরণ। রাতুলের মধ্যে পরবর্তীতে আত্মকেন্দ্রিক মনোভাব, একাকিত্ববোধ তৈরি হওয়ার চান্স বেশি রাদার দেন শৃঙ্খলাবোধ। অ্যান্সার হবে 1 আর 2। ফাইনালি চ্যাপ্টার 3 পর্যন্ত আমাদের পড়া হলো। এখন আমাদের জাস্ট 2টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 4 আমরা মেইনলি
বৈশিষ্ট্যগুলো দেখবো ভাইয়া, কারণ এখানে এমসিকিউ তেমন একটা কিছু নাই যেটা তোমার ভুল হবে, কারণ ওই যে চ্যাপ্টার 4 তো আমাদের পড়ার মতোই আছে শিল্প, গ্রামীণ অর্থনীতি, শহরে অর্থনীতি, আর এই যে শিল্পের যে বিভিন্ন পার্ট, সেই সাথে আমরা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ বা এই কনসেপ্টগুলো দেখবো। সো এটা একটু রিডিং করলেই হয়, এটার এমসিকিউ খুব প্যারাখার কিছু না, ঠিক আছে। আমরা তাহলে চ্যাপ্টার 4 দেখি, এরপরে দেখবো আমরা লাস্টে চ্যাপ্টার 5 বাংলাদেশের নাগরিক, এই চ্যাপ্টারটা। আগে বাংলাদেশের অর্থনীতিটা। নর্মালি আমরা কি জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই না? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে জীবিকার মানে মানুষের বেঁচে থাকার জন্য প্রধান উৎস আমরা বলি কৃষি। এখানে উদীয়মান মানে কেবল উঠছে বা আরো উন্নতি হতে পারে এমন খাত হচ্ছে এই যে শহরাঞ্চলে যে শিল্প বাণিজ্যের বিকাশ হচ্ছে। এইখানে আমরা কি দেখবো ভাইয়া, অর্থনীতির কাজকে দুই ভাগ করা হচ্ছে, অনানুষ্ঠানিক আর আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক মানে হচ্ছে ইনফর্মাল কাজ। ইনফর্মাল কাজ মানে কি ভাইয়া? ইনফর্মাল কাজ মানে হচ্ছে এমন কাজ যেসব কাজের জন্য মজুরি পূর্ব নির্ধারিত না এবং যেসব কাজের জন্য ট্যাক্সও নেওয়া যায় না। যেমন কেউ যদি নিজের জমি বা দোকানে কাজ করে, বা ঘরের যে কাজ, তুমি তোমার বই খাতা গুছিয়ে রাখছো, এই কাজগুলো তো কোনোভাবেই মজুরির আওতায় পড়ে না। আর আনুষ্ঠানিক কাজের মধ্যে পড়ে সরকারি বেসরকারি চাকরি, বড় ব্যবসা, যেখানে বিভিন্ন নিয়ম আছে। গ্রামাঞ্চলে আমরা দেখি মানুষ নিজেদের জমিতে চাষ করে, কামার কুমারের কাজ করে, কুটির শিল্প, ছোট দোকান চালায়, এইসব কাজ করে থাকে। আর শহরাঞ্চলে দেখা যায় হকারের কাজ, ফেরিওয়ালার কাজ, রিক্সা চালানোর কাজ, মুটে মিস্ত্রি, বাসাবাড়ির কাজ, এবং একই সাথে ব্যবসা বাণিজ্য, অনেক পেশা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে নিম্নবিত্ত মানুষ, বিত্তহীন মানুষ, অনেক গরিব মানুষরাও তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং অর্থনীতিকে সচল রাখে। আর গ্রামাঞ্চলের যে অর্থনীতি, তার গুরুত্ব হচ্ছে কৃষকরা উৎপাদন করে আমাদের খাদ্যের যোগান দেয়। এখন বেসিক বৃহৎ শিল্প, মাছের শিল্প, আর ক্ষুদ্র শিল্প আর কুটির শিল্প, এই চারটা আমরা বুঝি। বৃহৎ শিল্প 50 কোটি টাকার বেশি হতে হয়, 50 কোটি টাকার বেশি এবং 300 জনের বেশি শ্রমিক থাকলে সেটা বড় শিল্প। পাট, কাপড়, চিনি, সার এসব পড়ে। মাঝারি শিল্প কি ভাইয়া? যদি স্থায়ী সম্পদ 15 থেকে 50 কোটি টাকা, মানে 50 কোটি টাকার কম হয়, 15 থেকে 50 কোটি টাকা, এবং শ্রমিক থাকে 300 জনের কম, 121 থেকে 300 জন, তাহলে সেটা মাঝারি শিল্প। আর যদি স্থায়ী সম্পদ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা হয় এবং 31 থেকে 120 জন শ্রমিক কাজ করে থাকে, সেটা ক্ষুদ্র শিল্প। আর কুটির শিল্প এই তিনটা থেকে পুরাই আলাদা। বড়, মাঝারি আর ক্ষুদ্র শিল্প যদি 3 ভাই হয়, কুটির শিল্প হচ্ছে ওদের কাজিন। এই কুটির শিল্পে মালিক নিজে বা পরিবারের সদস্যরাই বিভিন্ন কাজ করে থাকে, যেমন মাটির কিছু তৈরি করা, বাঁশ বেত দিয়ে কিছু তৈরি করা, এইসব। এই কাজগুলো বেকারত্ব হ্রাস করে, কমায়, নারীর কাজের ব্যবস্থা করে, মানুষের লাইফস্টাইল উন্নয়ন করতে পারে। আমদানি পণ্য, রপ্তানি পণ্য আমরা একটু দেখি। আমদানি পণ্যের মধ্যে আছে চাল, গম, ডাল, তেল বীজ, তুলা, পেট্রোলিয়াম, সার, যন্ত্রপাতি। আর রপ্তানি মানে যেটা আমরা বাইরের দেশে পাঠাই। আমদানি বুঝবো কিভাবে ভাইয়া? আমদানিতে আছে আনি, আনি মানে বাইরের দেশ থেকে আমরা আনি। আর রপ্তানি বলতে বোঝানো হয় বাইরের দেশে আমরা পাঠাই। আমদানি করা পণ্য আমরা কোন দেশ থেকে আনি ভাইয়া? চায়না, ভারত, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, জার্মানি। আর রপ্তানি পণ্য কি কি? রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক, কাঁচা পাট, পাটজাত পণ্য, হিমায়িত চিংড়ি, ফ্রোজেন যে চিংড়ি, চামড়াজাত দ্রব্য, চা, ঔষধ। এইখানে প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র। আর এছাড়া জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্সেও আমরা আমাদের প্রোডাক্ট পাঠিয়ে থাকি। বাণিজ্য সংস্থার নাম বলা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। আর একটা হচ্ছে সাফটা, যেটা তোমরা অনেক হয়তো চ্যাপ্টা বলতে পারো। সাফটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ঠিক আছে, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ মানে কি? মানে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কৃষি পণ্যকে এক পণ্য থেকে অন্য পণ্যে রূপান্তর করা। যেমন টমেটোকে সস বানানো যায়, পাট থেকে পাটের ব্যাগ বানানো যায়, দুধ থেকে পনির বা মাখন বানানো যায়, সরিষা থেকে তেল বানানো যায়। এখন সনাতন পদ্ধতি, সনাতন মানে হচ্ছে ভাইয়া প্রাচীন। সনাতন মানে কি ভাইয়া? সনাতন মানে হচ্ছে ভাইয়া প্রাচীন। সনাতন পদ্ধতিতে আমরা দেখতাম মুড়ি, চিড়া, শুটকি এসব সংরক্ষণের ক্ষেত্রে সময় লাগতো, অনেক সমস্যা হতো, কিংবা আনহেলদি হতো, ঠিক আছে। আধুনিক পদ্ধতিতে আনহেলদি হয় না, স্বাস্থ্যসম্মত, সেটা লং টাইম সংরক্ষণ করা যায়, ঠিক আছে। সমস্যা কি এই প্রক্রিয়াজাতকরণ শিল্পে? পুঁজির অভাব, টাকার অভাব, প্রযুক্তি জ্ঞান ও গবেষণার অভাব, দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের অভাব,
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি, যেহেতু এই প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যদি পরিবহন এবং যোগাযোগ ঠিকঠাক না হয় প্রোডাক্টগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। করণীয় সমাধান কি? নীতিমালা, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানো, উন্নত বিশ্বের জ্ঞান কাজে লাগানো এবং বাইরে রপ্তানির সুযোগ সৃষ্টি করে জনসচেতনতা বাড়ানো। এখন কয়েকটা পয়েন্ট, যে অনানুষ্ঠানিক খাত এখনো অর্থনীতির মূল মেরুদণ্ড, কারণ অনানুষ্ঠানিক খাতে কিন্তু কৃষিকাজ করাও পড়ে, অনানুষ্ঠানিক খাতে কিন্তু রিক্সা চালানোও পড়ে, এমন অনেক কাজ পড়ে যেসবকে আমরা ওভারলুক করে যাই, কিন্তু সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ কৃষি থেকে ক্রমান্বয়ে শিল্প ও বাণিজ্যের দিকে আগাচ্ছে। টেকসই উন্নয়ন বলতে পরিবেশের ক্ষতি না করে অতিরিক্ত সার বা কীটনাশক বর্জন করে, মানে বাদ দিয়ে আধুনিকায়ন বোঝানো হয়। ঠিক আছে, চ্যাপ্টার 4 বেসিক কনসেপ্ট দেখলাম, সিকিউ এসব থেকে আসবে যে অমুকেই কাজ করে তমুকেই কাজ করে, এটা কোন ধরনের শিল্প, বৃহৎ শিল্প না মাঝারি শিল্প, কিংবা প্রক্রিয়াজাতকরণের যে প্রসেস খুব সুন্দর করে বই পয়েন্ট করা আছে না, এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, ফাঁকি মারা যাবে না। চ্যাপ্টার 5 নাগরিক নিয়ে। এখন নাগরিকের বেসিক যা যা আছে পড়ে ফেলি। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? সুনাগরিক প্রয়োজন। সুনাগরিকের আবার থাকে 3টা গুণ: বুদ্ধিমত্তা, বিবেক বিচার, আর আরেকটা হচ্ছে আত্মসংযম। নাগরিকের অমূল্য সংযম হচ্ছে তার বুদ্ধি। এই যে দেখো, তুমি যদি বই কখনো না পড়ো, নাগরিকের অমূল্য সম্পদ কি হইতে পারে ভাই? বুদ্ধিমত্তা, আত্মসংযম, বিবেক বিচার, 3টাই তো গুরুত্বপূর্ণ। তুমি তখন কোনটা অ্যান্সার করবা? তুমি তখন হচ্ছে পরীক্ষার হলে মাথা চুলকাবা। ঠিক আছে, খাতায় আর কিছু লিখতে পারবা না। তো এই কারণে ভাইয়া শুধু এমসিকিউ প্র্যাকটিস করা কখনোই পরীক্ষার প্রিপারেশনের জন্য ইনাফ কিছু হতে পারে না, ইনাফ কিছু না। পরীক্ষায় ভালো প্রিপারেশনের জন্য যেমন প্র্যাকটিস করতে হবে, একই সাথে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে ভাইয়া যে পরীক্ষায় ভালো মার্ক পেতে হলে মূল বইয়ের কোনো বিকল্প নেই। নাগরিক মর্যাদা সম্পন্ন জনগোষ্ঠী রাষ্ট্রের কি হয়? রাষ্ট্রের সম্পদ হিসাবে গড়ে ওঠে। সুনাগরিকের অন্তরায় নয় কোনটি? সুনাগরিকের অন্তরায়, অন্তরায় মানে বাধা। আমরা সুনাগরিকের বাধা হিসেবে কি কি পড়েছি? দলীয় মনোভাব সুনাগরিকের বাধা, নির্লিপ্ততা সুনাগরিকের বাধা, দাম্ভিকতা সুনাগরিকের বাধা। কিন্তু বুদ্ধি আর আত্মসংযম সুনাগরিকের জন্য দরকার, তাই আনসার ডি। সমাজের বৃহত্তম স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা হচ্ছে আত্মসংযম। কোনটি সুনাগরিকের জাগ্রত শক্তি? সুনাগরিকের জাগ্রত শক্তি তার বিবেক। এই যে এই লাইনটাও ডিরেক্ট বইতে দেওয়া। সুনাগরিকের জাগ্রত শক্তি তার বিবেক। ঠিক আছে, খেয়াল করতে হবে বই। একটি দেশের মূল্যবান সম্পদ সুনাগরিক যারা তারা। বুদ্ধিমান নাগরিকগণ ভূমিকা রাখে, উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করে, দক্ষতার সাথে দেশ পরিচালনা করে, নিজের স্বার্থকে বড় করে দেখে। 3 নাম্বার বাদে 1 আর 2 হবে অ্যান্সার। আত্মসংযমী নাগরিক গুরুত্ব দেয় অন্যের মতামতকে, দেশের স্বার্থকে, নিয়ম কানুনকে। আত্মসংযমী যারা তারা কোনটাকে গুরুত্ব দেয়? এইখানে বাকি যে 3টা আমরা দেখি 3টাই আনসার। আত্মসংযমী ব্যক্তি দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা এই 3টা থেকেই বিরত থাকে। তপু রিক্সায় যাওয়ার সময় দেখে যে একজন পথচারী অ্যাক্সিডেন্ট করেছে, সে তখন ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে দেয় এবং পথচারীকে হাসপাতালে নিয়ে যায়। তপুর এই কাজটা পুরোপুরি তার বুদ্ধিমত্তার প্রকাশ। ও সরি, বিবেক বিচার। সে বিবেক বিচার করে কোন কাজটা করা নেসেসারি সেটা সে বের করেছে। তো এটার অ্যান্সার হবে বি, বিবেক। এখানে শফিক সাহেব উচ্চপদস্থ কর্মকর্তা, সে উৎকোচ মানে ঘুষ না নিয়ে মাসিক বেতন দিয়ে সংসার চালায়। তো এইটা হচ্ছে তার আত্মসংযম, কারণ সে জানে সে চাইলে ঘুষ দিতে পারবে কিন্তু নেয় না। শরীফ সাহেব দেখা যায় যে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়, তার আচরণের সাথে কিসের মিল আছে? সুনাগরিকতার। কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে কি বলা হয়? কাজের প্রতি নাগরিকরা যে উদাসীন, এটাকে আমরা নির্লিপ্ততার মধ্যে দেখি, কারণ নির্লিপ্ততার আরেকটা নাম এখানে আমাদের বইতে কিন্তু উদাসীনতা দেওয়া হয়েছে, যে নাগরিকরা তাদের কাজের ক্ষেত্রে উদাসীন থাকে। হ্যাঁ, যে তোমাদের অনেক বন্ধুরাই বলবে হ্যাঁ পরীক্ষা নিয়েছেন যিনি, পাশ করাবেন তিনি, এটা তো কোনো মানে কথা হইতে পারে না, তাই না? তোমার পড়তে হবে, পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এই যে পরীক্ষা, ধরো পরের দিন পরীক্ষা, তুমি ধুমায় গেম খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, পাবজি খেলতেছো, হ্যাঁ তোমার যায় আসে না, কোনো যায় আসে না। তো এইটাও নির্লিপ্ততা, এটা উদাসীনতা। এটাকে আবার একটা কুল নাম দেওয়া হয় প্রোক্রাস্টিনেশন। হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন বলে কিছু হয় না ভাইয়া, এগুলো ফাঁকিবাজি আর কিছুই না। দেশের স্বার্থের চাইতে নিজের স্বার্থকে বড় করে দেখা, এটাকে আমরা বলি কি? ব্যক্তি স্বার্থপরতা? অবভিয়াসলি না, এটা কমপ্লিটলি হচ্ছে কি কি বলতো, এটা ব্যক্তি স্বার্থপরায়ণতা। হ্যাঁ, কোন শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না? শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, কোনটা?
গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি রাজনৈতিক দল না থাকে তাহলে চলবে না। প্রায় কত শতাংশ নাগরিক নিরক্ষর আমাদের দেশের? প্রায় 1/3। বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে বিভেদ ও সংঘাত মানে হচ্ছে ক্ল্যাশ বা কনফ্লিক্ট, এটা তৈরি করে কি? ধর্মান্ধতা। দারিদ্র্য সীমার নিচে বসবাস করে কত পার্সেন্ট লোক? 18.7% লোক। সুশাসন প্রতিষ্ঠার জন্য কি করা প্রয়োজন? এই যে এটা কিন্তু ভাইয়া 1/5 মানে 20% আমাদের বই হিসেবে বলা হয়েছে। এখন যেহেতু কোনো অ্যান্সার নাই, 20%-এর ক্লোজ কোনটা? 18.7। সো অ্যান্সার বি হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? সুশাসন প্রতিষ্ঠার জন্য এই যে জনগোষ্ঠী তাদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এই সেম জিনিসটাই ঘুরিয়ে দিয়েছে যে দেশের জনগোষ্ঠীকে দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কি প্রতিষ্ঠা করতে হবে? সুশাসন। রাষ্ট্রের প্রতি একজন সুনাগরিকের প্রধান দায়িত্ব কি? রাষ্ট্রের প্রতি একজন সুনাগরিকের প্রধান দায়িত্ব রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো। সংবিধানে উল্লেখিত অধিকারগুলোকে নাগরিকের কোন ধরনের অধিকার আমরা বলতে পারি? সংবিধানে যে অধিকারগুলো উল্লেখ করা আছে তা হচ্ছে নাগরিকের কি অধিকার? মৌলিক অধিকার। ফাইনালি তোমাদের এত কন্টেন্ট, এত এমসিকিউ সিকিউ দেখার মাধ্যমে আমাদের ক্লাস, সাজেশন ক্লাস শেষ হচ্ছে। তো শেষ হলে কি শেষ হয়? একটু রিক্যাপ করো তো এই জিনিসগুলোই। হ্যাঁ, রাষ্ট্র নাগরিকতাতে তোমাকে এই প্রশ্নটাই আসবে যে এই ব্যক্তি সিকিউতে ধরো যে কোন ধরনের পরিচয় দিয়েছে, কিংবা আমাদের রাষ্ট্র না আগাতে পারার পেছনে কি কি বাধা আছে সেটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, বা ধরো বিবেক বলতে আমরা কি বুঝি, বিবেক বিচার কি ভূমিকা রাখে, আত্মসংযম কি ভূমিকা রাখে, এটা হয়তো অনুধাবনে আসবে। আবার আগের দিকে যাই। হ্যাঁ, 4 অর্থনীতির ওখানে আমাদেরকে ওই যে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এসবের কম্পারিজনে সিকিউতে আসবে। 3 পরিবারের শিশুর বেড়ে ওঠা, সামাজিকীকরণ ফ্যাক্টর, পরিবার কয় রকমের, কোন পরিবার, এই পরিবারে কি দরকার, এই টাইপের প্রশ্ন আসবে। 2 নম্বরে আমরা সংস্কৃতি ও সমাজে বিভিন্ন সংস্কৃতি মেনশন করে সেটাকে বর্ণনা করতে বলা হবে। গ্রাম ও শহরের সংস্কৃতির পার্থক্য, মিল এসব বর্ণনা করতে বলবে। আর 1 নম্বরে পুরোপুরি হিস্ট্রি চ্যাপ্টার হইয়া, হিস্ট্রি চ্যাপ্টার আসলে তুমি একদম অলমোস্ট কুকড হওয়ার মতো একটা অবস্থায় থাকো। তাই হিস্ট্রি চ্যাপ্টারে যেটা এনশিওর করতে হবে, যেটা মাথায় রাখতে হবে, যে অবশ্যই রিডিং পড়ে পুরো সাল তারিখ মাথায় রাখতে হবে, যাতে তুমি এমসিকিউ সিকিউতে না আটকাও। সিকিউতে না হয় তুমি সাল তারিখ উল্লেখ নাই করলে, এমসিকিউতে তো পাবে না। আর সিকিউতেও তোমার এটা ম্যাটার করে, রিজন সিকিউতে অনেক সময় তোমাকে এমন কিছু প্রশ্ন করবে, তুমি সেই প্রশ্নগুলো যদি খেয়াল করে না পড়ো বা এই যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা না জানো, দেখা যাবে তুমি পুরো ভুল একটা কিছু লিখে রাখছো, তোমার সৃজনশীল তুমি খুব সুন্দর করে গুছিয়ে লিখছো, কিন্তু তুমি 10-এ পাইছো 0। সো এটা করা যাবে না, ঠিক আছে? এখানে ঐতিহাসিক যে ঘটনাগুলো আছে, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 69-এ দেখা গিয়েছে গণ অভ্যুত্থান, 66-তে দেখা গিয়েছে 6 দফা আন্দোলন। এই যে তানভীর ভাই এসে এখানে ডিস্টার্ব করতেছে, এখন আবার পালাইও গেল, দেখছো কি একটা অবস্থা। হ্যাঁ, এরকম দুষ্ট শিক্ষক তোমাদের। তো এইগুলা আমরা যদি পড়ি, বা 70-এর নির্বাচন, প্রত্যেকটাতে প্রচুর কনসেপ্ট দেওয়া, প্রচুর কন্টেন্ট দেওয়া, প্রচুর বর্ণনা করে রাখা, তাই না? এখানে কোনোটাই মিস করা যাবে না, ছাড় দেওয়া যাবে না। প্রপারলি বইটা যদি ভাইয়া ফলো করো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তুমি দেখবা যে পরীক্ষায় তুমি 100তে হয়তো 100 পেয়ে যাবা, ঠিক আছে? আজকে এসএস ফিউচার স্কুলের বিজিএস সাজেশন ক্লাস এখানে শেষ হচ্ছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। তোমাদের সবার হাফ ইয়ারলি এক্সামের জন্য অনেক দোয়া, শুভকামনা থাকবে। ভালো একটা এক্সাম দাও। এই যে তানভীর ভাইয়া তোমাদের শুভকামনা জানাবে পরীক্ষার জন্য, ঠিক আছে? বই পড়ো, বই না পড়ে ভাইয়া আমি তোমাকে হাজার এমসিকিউ সলভ করায় কোনো লাভ হবে না। তুমি দেখবা যে পরে হচ্ছে হ্যাঁ খাতা দেখে বলবা যে যা দেখি নতুন লাগে, এইভাবে তো হবে না। তো বইটা পড়ো, যা আছে এই পুরো কন্টেন্ট সব বই থেকেই নেওয়া, ঠিক আছে? কেউ আগে এমসিকিউ রেডি করে তারপরে বই লিখতে যায় না, বই থেকে এমসিকিউ লেখে, ঠিক আছে? পড়ালেখা করো, সামনে একটা বড় ছুটি আছে, ছুটিটা কাজে লাগাও, অনেক মজা মাস্তি করো। ঈদের পরে দেখা হবে হয়তোবা। যদি তোমরা হাফ ইয়ারলি প্রিপারেশন ভালোভাবে নাও তাহলে মুড ভালো থাকবে, না হলে হয়তো আবার কান্নাকাটি করবা। কান্নাকাটি যাতে না করা লাগে, ছুটিটা কাজে লাগাও, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক দোয়া এবং শুভকামনা থাকবে হাফ ইয়ারলির জন্য। আজকের এসএস ফিউচার স্কুলের বিজিএস সাজেশন ক্লাস এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।